আমাদের গল্পের নায়িকা মিম, সে এখন লন্ডন শহরে বাস করে। শুধু এখন না, বলতে গেলে ছোট থেকে এই শহরে বসবাস করে। ছোটবেলায় তার জীবনটা অনেক সুন্দর ছিল। ছোট থেকে তার সাথে আজমাইন নামে একটা ছেলের সাথে বিয়ে ঠিক ছিল। এই জন্য মিম ও আজমাইনকে ভালোবেসে ফেলেছিল। আজমাইনও মিমকে ভালোবাসত, কিন্তু একটা কালো অধ্যায় এসে তার জীবনটা নষ্ট করে দেয়। মিম তার আম্মুকে হারায়। মিমের বাবা হয়ে যায় দেশের শত্রু, আর যে আজমাইন তাকে ভালোবাসত সে তাকে ঘৃণা করতে শুরু করে। এই কালো অধ্যায়ের পিছনে একজন মাফিয়া হ্যাকারের হাত আছে। মিম শপথ নিয়েছে জীবন দিয়ে হলেও এই মাফিয়া হ্যাকারকে খুঁজে বের করে তার বাবাকে নির্দোষ প্রমাণ করবে। আর এই জন্য মিম নিজেকে একজন হ্যাকার হিসাবে তৈরি করছে। শুধু হ্যাকার না, মিম একজন এখন সাইকো হ্যাকার। বিশ্বের টপ 1 হ্যাকার এখন মিম। আর 4 বছর পর মিম তার জন্মস্থান বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ যাওয়ার পর মিম কিভাবে হ্যাকিং করবে আর তার জীবনে কি ঘটবে, কি ঘটেছিল মিম আর আজমাইনের জীবনে, সেটা জানতে হলে গল্পের সাথে থাকুন। মিম লন্ডন বিমানবন্দরে বসে অপেক্ষা করছে, আর 40 মিনিট পর তার বাংলাদেশ যাওয়ার ফ্লাইট। তার কাছে 40 মিনিটটা অনেক বেশি মনে হচ্ছে। এমন সময় মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো, 40 মিনিট পর বাংলাদেশের জন্য রওনা করা ফ্লাইট আরও 1 ঘন্টা পর রওনা করবে, কারণ ফ্লাইটের একজন গুরুত্বপূর্ণ যাত্রী আসতে দেরি হচ্ছে। আর সেই যাত্রীকে না নিয়ে বিমান চালু করালে বিমানবন্দরের অনেক বড় ক্ষতি হবে। এই জন্য সকল যাত্রীকে এই সময়টুকু অপেক্ষা করতে বলা হচ্ছে। এটা শুনে মিম অনেক রাগ হতে শুরু করলো, তবুও নিজেকে শান্ত করে অপেক্ষা করতে শুরু করলো। 30 ঘন্টা পর সেই যাত্রী চলে আসার পর মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো, এক্ষুনি বাংলাদেশ যাওয়ার বিমানটি রানওয়ে করা হবে। যেসব যাত্রীরা উপস্থিত আছে তাদেরকে বিমানের ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো, আর যারা বাইরে আছে তাদের জন্য 1 ঘন্টা পর অন্য বিমান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। একথা শুনে মিম একজন বিমানওয়ালার কাছে গিয়ে প্রশ্ন করলো, কে এলো যার জন্য এমনটা শুরু করেছেন? ওনাকে তো আলাদা বিমানে পাঠিয়ে দিতে পারতেন, কি তা না করে কেন তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে বলছেন? আচ্ছা, সেটাও মেনে নিলাম, কিন্তু তিনি আসতেই কেন 2 ঘন্টা মনে করে রওনা করা বিমান 1 ঘন্টা রওনা করবে? যারা 2 ঘন্টা মনে করে বাইরে করছে তাদের জন্য তো 1 ঘন্টার অপেক্ষা করতে পারতেন। তা না করে তাদের আলাদা করে পৌঁছে দেওয়ার কারণটা কি? ম্যাম, আপনি কি হৃদয় স্যারকে চেনেন? না তো, কোন হৃদয়? কে তিনি? তিনি বিশ্বের টপ 1 মাফিয়া মাস্টার লিঙ্ক সুদর্শন, আর অনেক ভালো মানুষ। মাফিয়া আবার ভালো মানুষ হয়? হাসলেন আমায়। আপনি কখনো বাংলাদেশে যাননি মনে হয়, এই জন্য তার সম্পর্কে এমন ভাবছেন। আজ তো যাবেন, এরপর বুঝতে পারবেন তিনি কেমন মানুষ। কথা শেষ করে মিম বিমানে উঠে তার সিটে বসে পড়ে। এমন সময় একটা ছেলে তার পাশের সিটে বসতে দেখে মিম বলল, এটা কি আপনার সিট? নাম কি আপনার? জি আন্টি, আমার নাম আজমাইন হোসেন। আজমাইন নাম শুনে মিমের বুকের ভিতরটা চিনচিন করে উঠল। তবুও আন্টি ডাক শুনে রেগে গিয়ে বলল, এই যে মিস্টার, নিজেকে কি মনে করেন? কোন দিক দিয়ে আমাকে আন্টি মনে হয়? সরি আপু, আমি আপনার দিকে লক্ষ্য করে নাই। তাছাড়া এইখান আমার কথা বলার মুড নাই। আমি নিজের ভুল স্বীকার করে নিলাম। এবার ঠিক আছে। বিমান মাঝ আকাশে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর একজন বিমানওয়ালা আজমাইনকে এসে বলল, স্যার, আপনার ক্ষতি করতে কোনো এক পক্ষ বিমান থেকে কন্ট্রোল রুমের যোগাযোগ মাধ্যমে হ্যাক করেছে। আমরা কারো সাথে যোগাযোগ করতে পারছি না। এখন পাইলট কি করবে বুঝতে পারছে না। বিষয়টি বুঝতে পারছি, তোমরা চিন্তা করো না। লন্ডন আমার পার্সোনাল বিমানবন্দরে 600 ফিট উপর দিয়ে বিমানটি নিয়ে যাওয়া। আমার রাডারের সার্ভার অটো অ্যাক্টিভ হয়ে যাবে। তখন পাশ থেকে মিম বলল, তার জন্য তো আবার লন্ডন ফিরে যেতে হবে। আমাদের বাংলাদেশে যাওয়ার কি হবে? এখনকার মতো জীবন তো বেঁচে যাবে, তা না হলে কন্ট্রোল রুমের সিগন্যালের জন্য জীবন দিতে হবে। সিগন্যাল আমি ঠিক করে দিব, শুধু একটা ল্যাপটপ আর ভিপিএন অ্যাপ লাগবে। বিমানবালা একটা ল্যাপটপ নিয়ে এসে দিল, আর আজমাইন তার ফোন থেকে একটা ভিপিএন শেয়ার করলো। এরপর ফ্লাইটে নেটওয়ার্ক না পাওয়ার পরেও মিম তার হ্যাকিং ট্যালেন্ট দিয়ে বিমানের সাথে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ অ্যাড করে দেয়। এরপর পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে ফ্লাইট চালাচ্ছে। কিছুক্ষণ পরে আজমাইন ব্যাগ থেকে একটা অ্যালবাম নিয়ে দেখছে। এমন সময় মিমের চোখ পড়ে আজমাইনের অ্যালবামের ওপর।
সাথে সাথে মিমের চোখটা ভিজে যাচ্ছে। কিছু বলতে গিয়ে ভয়ে কিছু বলতে পারছে না। তারপর মিম বলল, আপনার সাথে কথা বলা যাবে? প্লিজ একটু কথা বলবেন। আচ্ছা বলেন, কি বলতে চান? আপনার বাসায় কে কে আছে? আমার অসুস্থ আম্মু আব্বু আর আমি। আপনার বাসার কে কে আছে? আমার বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আচ্ছা, আপনার আম্মুর আব্বু অসুস্থ হলে কিভাবে? সেটা অনেক বড় কাহিনী। আমার আব্বুর একটা বিশ্বাসঘাতক বন্ধু ছিল, তিনি আমাদের অনেক বড় ক্ষতি করেছে। এরপর থেকে আব্বু অসুস্থ হয় আর তারপর আম্মু অসুস্থ হয়ে যায়। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না এখন। আচ্ছা, অ্যালবামের ছেলেটা মনে হয় আপনি? অ্যালবামের ওই মেয়েটাকে? আর এই মানুষের মুখে লাল কালি দাগ কেন? মেয়েটা একসময় আমার ভালোবাসা ছিল, আর এখন সে আমার শত্রু মেয়ে। আর লাল কালার লোকটা আমার শত্রু। তাকে মারার জন্য আমি ছোটবেলা তাকে খুঁজে বেড়াচ্ছি। কি করেছে এই মানুষটা? আর কি অপরাধ এই মেয়েটার, যে জন্য ভালোবাসার মানুষ থেকে শত্রুর মেয়ে হয়ে গেল? মানুষটা বিশ্বাসঘাতক আর ওই মেয়েটা তার মেয়ে। এটা তার অপরাধ। কিন্তু কোনো কিন্তু নেই। ওদের সম্পর্কে আর একটা কথা বললে আমি এখান থেকে উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, ওদের নিয়ে কথা না বলি, অন্য গল্প করি। আজ আমাদের সাথে একজন জঘন্যতম মাফিয়া আসতেছে, সেটা কি আপনি জানেন? মাফিয়ারাও কিন্তু মানুষ, হ্যাঁ। আমি স্বীকার করছি তারা বাজে মানসিকতা বা অতিরিক্ত টাকার লোভে এমন মাফিয়া হয়, কিন্তু কেউ কেউ পরিস্থিতির কারণেও মাফিয়া হয়। আপনার কথাই যুক্তি আছে, তবে পরিস্থিতির কারণে অনেক মানুষ ভালো হওয়ার পরে সমাজের কাছে খারাপ হয়ে বেঁচে থাকে। আজমাইন এবার মিমের কথার কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে ছোট বেলার পিকচারগুলো দেখছে। মিম ও উঁকি দিচ্ছে অ্যালবামের দিকে, যেটা আজমাইন বুঝতে পারে। তখন মিম প্রশ্ন করে, কিছু বলবেন নাকি? এভাবে যে উকি দিচ্ছে। আপনার মায়ের ছবিটা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। কিছু না মনে করলে অ্যালবামটা একটু দিবেন, আমি দেখতাম প্লিজ। মিম আগ্রহ আর কথা বলার ধরন দেখে আজমাইন মিমের হাতে অ্যালবামটা দিয়ে দেয়। মিম তৃপ্তি নিয়ে অ্যালবাম দেখছে আর তার চোখ দিয়ে নিশ্চুপে পানি পড়ছে। এইদিকে আজমাইন আবার পাশে চোখ পড়তে সে দেখতে পাচ্ছে মিম কান্না করছে। তখন আজমাইন বলে উঠল, এই যে আপু, আপনি হঠাৎ কান্না করছেন কেন? সমস্যা হয়েছে কি? না, আজ আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছে। আপনার আম্মুকে দেখে মনে হচ্ছে আমার আম্মুর কপি। মিম কথা শুনে আজমাইন মেরিনার কথা মনে পড়ে গেল। মেরিনা ওর নিজের আম্মুর সাথে আজমাইনের আম্মু গুলিয়ে ফেলতো। মাঝে মাঝে আম্মুকে আন্টি বলতো আর আজমাইনের আম্মুকে আম্মু বলে ডাকতো। তখন মেরিনার আম্মু মেরিনাকে বলতো, শাশুড়িকে পেয়ে আম্মুকে আন্টি বলে ডাকা হচ্ছে। এগুলো ভাবতে ভাবতে আজমাইনে আস্তে করে, মেরিনা তুমি অনেক দুষ্টু ছিলে বলে উঠল। আজমাইন আসতে বললেও মিম কানে কথাটা পৌঁছে গেল। মিম খুশি হয়ে আজমাইনকে কিছু বলতে যাবে, এমন সময় আজমাইন হঠাৎ করে নিজের প্রতি রেখে তার নিজের বুকের বাঁ পাশে একটা ঘুষি দিল। এটা থেকে মিমের হাসিটা হঠাৎ করে হারিয়ে গেল। পুরোটা সময় আজমাইন চুপ করেছিল। রাত 2টায় তাদের ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করে। বিমান থেকে নামার আগে মিমের অ্যালবামের দিকে এমন করে তাকিয়েছিল যে তার কত বড় সম্পর্ক একটু পরে দূরে যাবে। আজমাইন বুঝতে পেরে মিমকে অ্যালবামটা দিয়ে দেয়। আজমাইন ভাবে হয়তো তার ফ্যামিলি পিকচারগুলো দেখে মিম তার হারানো মায়ের কষ্টটা একটু হলেও বলতে পারবে। তাহলে থাক না অ্যালবামটা তার কাছে। তাছাড়া আমার কাছে এই অ্যালবামের অনেক কপি আছে। এবার আজমাইন প্লেন থেকে নামে। মিমও আজমাইনের পিছনে পিছনে নেমে যায়। দেখতে পাই প্লেনের চারিদিকে অনেক গাড়ি আর অনেক মানুষ হাতে অনেক পাওয়ারফুল রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। আজমাইন তাদের একটা গাড়িতে উঠতেই গাড়িগুলো প্লেনের কাছ থেকে বিমান বন্দরের দিকে যাচ্ছে। এতক্ষণে মিমের হুঁশ হলো, সে দৌড়ে গিয়ে একটা গাড়িতে উঠে গেল। গাড়িটা ইমিগ্রেশনের সামনে থামলো। কর্মকর্তারা তাকে স্বাগতম জানিয়ে যাওয়ার রাস্তা ফাঁকা করে দিচ্ছে। তখন মিম ভাবছে, বাহ, বাংলাদেশে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা নেই। ইস, যদি আগে জানতাম তাহলে কয়েকটি ফোন আর ল্যাপটপ আনতে পারতাম। মিমের সব ভাবনা শেষ হয়ে গেল যখন সে বুঝতে পারলো তাকে 2টা মেয়ে আলাদা রুমে নিয়ে গিয়ে চেক করতে শুরু করলো। মিম তখন দুষ্টুমি করে তাদের প্রশ্ন করলো, এখানে তো সবাইকে ইমিগ্রেশন করা হলো, কিন্তু একটা ছেলেকে যে ইমিগ্রেশন না করে ছেড়ে দিল, লোকটাকে আপনাদের কারো জামাই হয় নাকি? মিমের কথা শুনে সেখানে থাকা 2টা মেয়ে মুচকি হাসছে। এটা থেকে মিমের রাগ উঠে যায়, কিন্তু নিরাপত্তা কর্মীদের গায়ে হাত তুললে সমস্যা হবে, এজন্য চুপ করে থাকে। ইমিগ্রেশন শেষ হলে মিম লাগেজ নিয়ে বের হয়ে দেখে আজমাইন গাড়িতে উঠতেছে। তখনই মিম দৌড়ে এসে আজমাইনের গাড়ির সামনে এসে বসে। আমাকে একটু আমার ফ্ল্যাটে পৌঁছে দিবেন? আসলে বুঝতে তো পারছেন গভীর রাত, আমি একটা মেয়ে হওয়ার জন্য এত রাতে তেমন বিশ্বাসযোগ্য গাড়ি পাচ্ছি না।
আজমাইন বিষয়টা বুঝতে পেরে মিমকে তাদের একটা গাড়িতে উঠতে বলে, কিন্তু মিম আজমাইনের গাড়িতে উঠতে যায় আর আজমাইন পাশে বসে যায়। আজমাইন যদিও কিছুটা অবাক হয়, তবুও মিমকে কিছু বলে না। আজমাইন ফোনে কাউকে একটা এসএমএস করে আর এরপর আজমাইনের সামনে আর পেছনে গাড়িগুলো চলে যায়। আর আজমাইনের গাড়ির ড্রাইভার তখন আজমাইনকে বলে, বস, কোন দিকে যাবেন? আর এখন আপনি আপনার কোন বাসায় যাবেন যদি একটু বলতেন। এখানে কাছাকাছি কোনো এক বাসায় দিয়ে তুমি তোমার বাসায় যাও। তোমার বাচ্চাগুলো মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে। তখন মিম ড্রাইভারকে বলে, বস কেমন ভাষা, স্যার বলতে পারেন না? আর তাছাড়া বস শব্দ শুনলে বাজে মাফিয়া মাফিয়া মনে হয়। মিমের কথা শুনে ড্রাইভার চুপ হয়ে গেল। তখন আজমাইনকে বলল, ড্রাইভার ভাইকে বলছে যে আমার নাম ধরে ডাকতে, কিন্তু তিনি বস বলেই ডাকে। তাদের কথার মাঝে ড্রাইভার আজমাইনের একটা বাসায় গাড়ি নিয়ে এসে দাঁড়া করায়। আজমাইন ড্রাইভারকে একটা বাইকের চাবি দিয়ে বাড়িতে যেতে বলল। এরপর যখনই ঘরের দরজার দিকে যাবে এমন সময় পেছন থেকে মিম বলল, এই যে মিস্টার, আমাকে আপনার বাসায় নিয়ে আসলেন কেন? নাকি উল্টো পাল্টে কিছু করার প্ল্যান করছেন? ও সরি, আপনার কথা মনেই ছিল না। আর কি বলবেন আপনি? আমি আপনার সাথে উল্টাপাল্টা কিছু বলতে কি করব? সোজা বলতে পারেন ধর্ষণ করার চেষ্টা করছি কিনা। আপনি কথা ঠিক করে বলেন, আমি কিন্তু চিৎকার করব। এত খারাপ মন মানসিকতা আপনার? আমাকে হেল্প করতে চেয়ে ক্ষতি করছেন। আমার মানসিকতা ঠিক ছিল, আমি আপনাকে এখনই আপনার বাসায় পাঠিয়ে দিতাম, কিন্তু আপনি তো আমার মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দিলেন। এখন তো কিছু করতে হয়। আমাকে ক্ষমা করে দেন, আর কখনো এমন করে বলবো না। আমার ইজ্জত নেবেন না প্লিজ। এখনই আমাকে আমার বাসায় দিয়ে আসেন। এবার আপনার কথা ঠিক আছে, গাড়িতে উঠুন, আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দিচ্ছি। এরপর মিম গাড়িতে উঠে যায় আর আজমাইন ড্রাইভারের সিটে বসে চালাতে থাকে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর ফজরের ওয়াক্ত হয়ে যায়। মুয়াজ্জিনের আজান দেয় আর আজমাইন একটা মসজিদের সামনে গিয়ে গাড়ি থামিয়ে মসজিদে নামাজ আদায় করে। এদিকে মিমও নামাজ আদায় করে নিবে, কিন্তু গাড়ির ভিতরে জায়গা না থাকায় বাইরে বের হয়ে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে মিম মোনাজাত করে, হে আল্লাহ, আপনার প্রতি অনেক শুকরিয়া। আপনি আজ অনেক বছর পর আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করিয়ে দিয়েছেন। হে আল্লাহ, আমার প্রতি রহমত করবেন। আমি যেন আমার বাবাকে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধীকে ধরে দিতে পারি। আর আমার খুব ইচ্ছা করছে আজমাইনদের সাথে থাকতে। আপনি তো অসীম ক্ষমতার অধিকারী, আপনি চাইলে সব সম্ভব। মিম মোনাজাত শেষ করে উঠে মসজিদের গেটের দিকে তাকিয়ে দেখছে আজমাইন আসতেছে। এজন্য মিম তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে যাবে, এমন সময় দেখে তার জুতো নাই। যেহেতু সময়টা ফজরের ওয়াক্ত, তাই চারিদিকে অন্ধকার ছিল। আর মিম নামাজ আদায় এর আগে উজু করার সময় টিউবওয়েলের কাছেই জুতো জোড়া রেখেছিল। মিম আর কিছু চিন্তা না করে মসজিদের টিউবওয়েলের কাছে গিয়ে অন্ধকারে অন্ধের মতো জুতো খুঁজতেছিল। আজমাইন গাড়ির কাছে গিয়ে দেখে মিম নাই। তখন সে ফোনের লাইট জ্বালিয়ে দেখে কিছু দূরে মিম কিছু একটা খুঁজতেছে। তখন আজমাইন সেখানে গিয়ে মিমকে বলে, কি হয়েছে? তখন মিম জুতো হারানোর ঘটনা বলে। আজমাইন হাসি দিয়ে বলে, পাগলা নাকি আপনি? ফোনে লাইট জ্বালিয়ে দেখলে তো পেয়ে যেতেন। ওই যে আপনার জুতো। আমাকে এমন করে পাগলা বললেন কেন? আমি ছেলে নাকি যে পাগলা হব? আমি ভদ্র মেয়ে, তাই পাগলি হতে পারি। আপনি জানেন না, ছেলে পাগলা হলে পাগলা আর মেয়ে পাগলা হলে পাগলি হয়। তাছাড়া আমার একটু ফোনের লাইটের কথা মনে ছিল না, এই জন্য এমন পাগলা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, এর জন্য সরি বললাম আর নিজেকে পাগল হিসেবে মেনে নিলাম। এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে। মিম আর আজমাইনের কথা শব্দ শুনে কয়েকজন মুরব্বী মুসল্লি তাদের দিকে এগিয়ে আসে। আজমাইনকে প্রশ্ন করলো, কে বাবা তুমি? এত রাতে এখানে কি করে? আর কোনো সমস্যা নাকি? জি চাচা, আমি আজমাইন হোসেন সাব্বির। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আজান দিয়ে দিল, তাই নামাজ আদায় করার জন্য এসেছিলাম। তখন পাশ থেকে আরেকজন মুরব্বী বলে, বাবাজি নামাজ আদায় করতে এখানে এসেছে, আমার সাথে যে জামাতে নামাজ আদায় করলো, কিন্তু বাবা তোমার পাশের মেয়েটা কে? এখানেই ঘটলো অঘটন। আজমাইন বলল, খালাতো বোনকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছে দিচ্ছি। আর ঠিক এমন সময় মিম বলল, আমার আর স্বামী স্ত্রী, রাতের ফ্লাইটে দেশে আসলাম, এখন বাসায় যাই। দুজনেই নিজের মতন করে কথা শেষ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মিম বুঝতে পারে নাই আজমাইনের কথার উত্তর দিবে, আর আজমাইনও বুঝতে পারে নাই হঠাৎ করে মিম এমন করে কথা বলবে। তারপর যা হওয়ার তাই হলো। মুরব্বী বিব্রত হয়ে গেল। তারা প্রথমে কিছু বুঝতে পারছিল না, পরে ধরে নিল।
ছেলে মেয়ে দুজনে বিদেশ থেকে এসেছে। তারা হয়তো পশ্চিম সাংস্কৃতিক মাঝে বড় হয়েছে, পশ্চিম মারো মতন করেও তারা হয়তো বিয়ের আগে এমন অবাধ মেলামেশা করত, হয়তো অপসংস্কৃতি মাঝে বড় হয়েছে বলে এমন হয়েছে। তবে ছেলে মেয়ে দুজনের মাঝে ভালো দিকে আছে, তারা আজান শুনে নামাজ আদায় করেছে। আমরা তাদের বুঝিয়ে বিয়ে দিলে হয়তো দুজনে অনেক বড় পাপ থেকে রক্ষা পাবে। তারপর মুরব্বীদের শুরু হলো আজমাইন আর মিমকে বোঝানো। মিম তো প্রথমবারে বিয়েতে রাজি হয়ে যায়, তবে সে দেলমোহরে বেশি হবে না, কিছু 1 টাকা দেলমোহর হলে সে আজমাইনকে বিয়ে করবে। আর আজমাইন পড়ে গেল মহাবিপদে। একেবারে সে ভাবলো সে আসল পরিচয় মুরব্বীদের বলবে, আর একেবারে ভাবলো না। মুরব্বী আলেম মানুষ, তাদের কথাই রাজি হয়ে যায়। আমি যেই হই না কেন আল্লাহর কাছে সবার মতো একজন বান্দা, আর মুরব্বীদের মনে কষ্ট দিলে আল্লাহ যদি আমার উপর নারাজ হয় তবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। অবশেষে আজমাইনও বিয়েতে রাজি হয়ে যায়। আজমাইন তার বাবা মায়ের কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য ফোন দেয়, কিন্তু তার বাবা মা বিয়েতে মতামত দেয় না। আজমাইন যখনই বলে পাত্রীর নাম মিম, তখনই তারা খুশিতে রাজি হয়ে যায়। বিষয়টা মিমের কাছে কেমন সন্দেহজনক মনে হয়, তবুও সে এগুলো কথায় না দিয়ে তার বাবাকে ফোন করে বলে কথা দুর্ঘটনার ফলে তাকে বিয়ে করতে হচ্ছে। মিমের বাবাও বিয়েতে রাজি হয় না। মিম একটু আড়ালে গিয়ে তার বাবাকে বলে, বাবা, তোমাদের সেই ছোট আসমাইন অনেক বড় হয়েছে, তার সাথেই আমার বিয়ে হচ্ছে। আমি এই সুযোগে হাতছাড়া করতে চাই না। আমার ভালোবাসার মানুষকে আমি 1 ঘন্টা পাওয়ার জন্য নিজের জীবন কোরবানি করতে পারবো। আমার মাথায় কিছু ঢুকছে না, তবে যদি ছেলে আজমাইন হয় তাহলে তুমি বিয়ে করো মা। বিয়েতে আমার মত আছে, তবে আমার পরিচয় কখনোই তাকে বলিও না, সে হয়তো তোমাকে ভুল বুঝতে পারে। এরপর মসজিদে ইমাম সাহেব আজমাইন আর মিমের বিয়ে পড়িয়ে দেয়। বিয়ের সময় ইমাম সাহেব যখন বলছিল মাতিন চৌধুরীর একমাত্র মেয়ে মেরিনা হাসান মিম, তখন আজমাইন মিমের দিকে তাকিয়েছিল, আর মিম অনেক ভয় পেয়েছিল। পরক্ষণে আজমাইন একটা মুচকি হাসি দিয়ে বিয়েতে মনোযোগ দিল। ইমাম সাহেব ধর্ম মোতাবেক বিয়ে দেওয়া হলো। আজমাইন কাজীকে ফোন করে ডাকে। কিছুক্ষণ পরে কাজী চলে আসলো। আইন ভেবে আবার আজমাইন মিমের বিয়ে হয়। বিয়েতে কাজ শেষ হলে একজন গাড়ি করে অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসে। আজমাইন মিষ্টিগুলো এলাকার মানুষকে বিলিয়ে দিতে থাকে, আর সবার কাছে দোয়া নিয়ে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার আজমাইন মিমকে নিয়ে সোজা শপিং মলে চলে যায়। সেখানে মিমের জন্য বিয়ের লেহেঙ্গা আর নিজের বিয়ের পোশাক কিনে চলে আসতে ধরল। সিঁড়িতে থাকার সময় আজমাইন লক্ষ্য করলো উপরের ফ্লোর থেকে একটা বাচ্চা পড়ে যাচ্ছে। আজমাইন কোনো দিকে না তাকিয়ে উপরের ঝুলন্ত একটা ক্যাবল ধরে ঝাঁপ দিয়ে বাচ্চাটির সোজা গিয়ে বাচ্চাটিকে ধরে ফেলল। এরপর ক্যাবেল ধরে কিছু দূর নামার পরে ক্যাবেলের তার শেষ হয়ে যায়, ফলে আজমাইনের এক হাতে বাচ্চাটিকে ধরে থাকে আর অপর হাতে ক্যাবেলটিকে ধরে থাকে। এতক্ষণ সবাই বিষয়টা দেখতেছিল। এখন সবাই খুব খুশি, কারণ বাচ্চাটা নতুন করে জীবন পেল। হঠাৎ মিম জোরে চিৎকার দিয়ে আজমাইনকে বলল নিচে তাকাতে। আজমাইন নিচে তাকিয়ে দেখে তার নিচে বরাবর অ্যাকোরিয়ামে জ্বলন্ত আগুনের লাভা। আজমাইন এবার ক্যাবেল আর বাচ্চাটিকে শক্ত করে ধরল। মিম এবার ম্যানেজারকে ডাকলো। ম্যানেজার দৌড়ে আসে। সামনে দাঁড়িয়ে মিম বলল, বাবা, কখন কি করতে হবে সেটা আমি ভালো করে জানি, তুমি শুধু আমাকে দোয়া করো। বাই। অ্যাকোয়ারিয়ামে রাখাই মাছ, কিন্তু এত বড় একটা শপিং মলে অ্যাকোয়ারিয়ামে আগুনের জ্বলন্ত লাভা, আর সেটাও আবার উপরের ফ্লোরের রেলিং এর সোজাসুজি। মানুষের মারার প্ল্যান করেন নাকি? তাড়াতাড়ি অ্যাকোয়ারিয়াম সরিয়ে নেন। দেখছেন না উনি অ্যাকোয়ারিয়ামের সোজা উপরে ক্যাবলা হয়ে ঝুলে আছে? ম্যাম, অ্যাকোয়ারিয়ামটা আজ অনেকদিন থেকে ওখানে। আসলে হয়েছে কি, এটা স্যাটেলাইট ফিঙ্গার প্রিন্ট লক। আমাদের আগে বসের হাতের ফিঙ্গার ছাড়া ওটা ওখান থেকে সরানো সম্ভব না। এজন্য স্যার মারা যাওয়ার পর এটা আর সরাতে পারি নাই। আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছি, তারা এসে উপরে ঝুলন্ত স্যার আর ওই বাচ্চাকে উদ্ধার করবে। আচ্ছা, ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি আছে। তার চেয়ে ভালো হয় আমি স্টারলাইট হ্যাক করে ফিঙ্গার আনলক করি, তাহলে অ্যাকোয়ারিয়ামটা সরানো যাবে। এটা অসম্ভব। স্যাটেলাইট হ্যাক করা এত সহজ না। এর আগে অনেক বড় বড় হ্যাকারকে দেখেছিলাম, কেউ কাজটি করতে পারে নাই। কথা কম বলে আমাকে একটা ল্যাপটপ নিয়ে এসে দেন। এরপর ম্যানেজার একটা ল্যাপটপ নিয়ে আসে দেয়, আর ল্যাপটপ পেয়ে মিম খুব তাড়াতাড়ি টাইপ করতে থাকে। কিছুক্ষণের মাঝে গোটা দেশের স্যাটেলাইট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে আবার নেটওয়ার্ক চলে আসে। এদিকে অ্যাকোয়ারিয়ামের লক খুলে যায়। মিমের হ্যাকিং দেখে ম্যানেজার অনেক অবাক হয়ে যায়। উপস্থিত অনেক মানুষ কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায়, তবে মনে মনে ভাবে ডেভিল হ্যাকারের সকল অন্যায় যদি কেউ বন্ধ করতে পারে সেটা হলো এই মেয়ে।
আনলক করার পরে কয়েকজন এসে অ্যাকোরিয়ামটা সরিয়ে রাখলো আর আজমাইন বাচ্চাটিকে নিয়ে নিচে লাফ দিল। এমন সময় বাচ্চার মা দৌড়ে এসে বাচ্চাটিকে কোলে তুলে নিল। আজমাইন খুব শান্ত গলায় বাচ্চার মাকে প্রশ্ন করলো, বাচ্চাটি আপনার কোলে থাকার পরও কিভাবে উপর থেকে পড়ে গেল? স্যার, বিপদের কথা শুনে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম আর পুরো শরীরে শক্তি প্রয়োগ করতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ করে আমার বাচ্চাটা পড়ে যাবে বুঝতে পারি নাই। কেমন বিপদের কথা শুনলেন যে এতটাই ভয় পেয়েছেন বাচ্চা পড়ে যাওয়ার পরেও বুঝতে পারেন নাই? ডেভিল হ্যাকারের লোক আমাদের অফিসের সকল অনলাইন ডকুমেন্টস হ্যাক করেছে। এখন তাদের বাজে প্রস্তাবে রাজি না হলে সে আমাকে আর আমার বরকে রাস্তায় বসিয়ে দিবে। বাচ্চার মায়ের মুখে ডেভিল হ্যাকারের কথা শুনে ভয়ে সেখানে থাকা সবাই সেখান থেকে চলে যায়। বিষয়টি মিম লক্ষ্য করে বলল, এই ডেভিল হ্যাকারটাকে কি তার পরিচয় আর কিসের জন্য তিনি আপনাদের অফিসের সকল অনলাইন ডকুমেন্ট হ্যাকিং করলো? এই ডেভিল হ্যাকার হলো আমাদের দেশের মাফিয়া এবং হ্যাকার জাহাঙ্গীর। গত কয়েক বছর থেকে এই শয়তানের ছেলে রাকিবও তার সাথে যোগদান করে। এই ডেভিল হ্যাকারের অন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে। একদিন আমি আমার বরের সাথে ঘুরতে যাই, এমন সময় এই শয়তান জাহাঙ্গীরের কুলাঙ্গার ছেলে রাকিব আমাকে দেখে। তারপর থেকে আমাকে জব্দ করে। কি চাই এই শয়তানগুলো আপনাদের কাছে? কেন জব্দ করতো আপনাকে? আমার বলতেও লজ্জা লাগছে কথাটা বলতে, তবুও কথাটা বলছি। রাকিব আমাকে আর আমার বরকে বলেছে আমাকে রাকিবের সাথে সহবাস করতে হবে, আর আমি যদি রাকিবের সাথে শারীরিক সম্পর্কে না জড়াই তাহলে ডেভিল হ্যাকারের গ্রুপ থেকে আমাদের অফিসের ডকুমেন্ট হ্যাক করে আমাদের ক্ষতি করবে। আর একটু আগে আমার বর বলল আমাদের অফিসের সব ডকুমেন্ট ডেভিল হ্যাকার হ্যাক করছে। আপনার বা তাদের প্রতিরোধ করার জন্য কোনো পদক্ষেপ দিয়েছিলেন কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারি নাই। তোমরা শুনে অবাক হবে যে রাকিবের শারীরিক সম্পর্কে বিষয়গুলোতে তার বাবা তাকে সাহায্য করে, আর এজন্য হেল্প চেয়ে যোগাযোগ করার আগেই ডেভিল হ্যাকারের লোকেরা বাধা হয়ে দাঁড়ায়। কার কার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন? প্রথম জন হলো ওয়ার্ল্ডের টপ 1 হ্যাকার, সবাই তাকে সাইকো হ্যাকার নামে চিনে। সে একটা ভালো মেয়ে আর সে বাইরের দেশে থাকে। আমার বর তার সাথে দেখা করার জন্য বাইরের দেশে যেতে ধরলে জাহাঙ্গীর পাসপোর্ট হ্যাক করে, যার জন্য সে আর যোগাযোগ করতে পারে নাই। আর দ্বিতীয় জনকে? আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কেন? প্রথম জন ছিলেন হ্যাকার, সে হ্যাকিং থেকে রক্ষা করতে পারত, কিন্তু যখন বুঝতে পারছি সাইকো হ্যাকারের সাথে যোগাযোগ করতে পারবো না, তখনই বাংলাদেশের টপ 1 মাফিয়া আজমাইন হোসেন সাব্বিরের সাথে যোগাযোগ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও রাকিবের মাফিয়া লোকেরা বাধা দেয়। তবে আজমাইন হোসেন সাব্বির সাথে যোগাযোগ হলে ভালোই হতো। ছেলেটা ওর বাবা ইব্রাহিম স্যারের মতোই ভালো, এই জন্যই তো দেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে তাকে মাফিয়া হওয়ার জন্য লাইসেন্স দিয়েছে। কথাটি শুনে মিম অনেক অবাক হয়ে যায়। তার অবাক হওয়ার কারণ হলো আজমাইন হোসেন সাব্বির হলো তার ছোটবেলার ভালোবাসা আর বর্তমানে তার বর। তাছাড়া আজমাইনের বাবার নাম ইব্রাহিম। মিম এবার বুঝতে পারলো আজমাইন বিশ্বের সবচেয়ে বড় মাফিয়া। এবার মিম কিছু বলতে যাবে, এমন সময় শপিং মলের চারিদিক দিয়ে রাকিবের মাফিয়ার লোকেরা ঘেরাও করে নিল। একটা সময় বাচ্চার মা দৌড়ে এসে আজমাইনদের পেছনে লুকিয়ে আজমাইনকে বলে, ভাই, আমার ইজ্জত বাঁচান, এই লোকেরা আমাকে তুলে নিয়ে রাকিবের হাতে তুলে দিলে আমার ইজ্জত শেষ। আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনার কোনো ক্ষতি হতে দিব না। এ কথা বলে আজমাইন তার কোমর থেকে রাইফেল বের করে গুলি করতে শুরু করলো। এক এক করে রাকিবের মাফিয়ার লোকেরা আসতেছে আর আজমাইন তাদেরকে ভয়ঙ্করভাবে মারতেছে। একটা সময় আজমাইন সেখানে আসা সব মাফিয়াদের মেরে ফেলে। তখনই মিম বলে, তাহলে তুমি ওয়ার্ডের টপ 1 মাফিয়া আসমাইন হোসেন সাব্বির আর আজ গ্রুপের মালিক ইব্রাহিমের বড় আব্বুর ছেলে আসমাইন। আমি তোমার ছোটবেলার আদর করা সেই বর, আর আমিও তোমার পরিচয় অনেক আগে থেকেই জানি। তোমাকে কিছু বলতে হবে না, অতীত নিয়ে সময় হলে সব বুঝে যাবে। তাহলে তোমার শ্রোতা পাঠক পাঠিকা এখন কি বলবে? তারা তো অতীত জানতে চাইবে। আর বিশ্বাস করো, আমার বাবা দেশে এত বড় ক্ষতি করে নাই, তাকে ফাঁসানো হয়েছে। আমার শ্রোতা বন্ধুরা এখন থেকে তোমার হ্যাকিং, আমার মাফিয়াগিরি আর মাঝে মাঝে একটু রোমান্টিক কথা শুনবে। গল্পের মাঝে তাদের অতীত নিয়ে বলবো। তোমার আব্বু মতিন চাচ্চু
কেমন সেটা সময় হলে সবাই বুঝতে পারবে। এখন সময় এসে গেছে তোমার সাইকোর মতন হ্যাকিং করার, আর তোমাকে আমি যথাযথ সম্মান দিব। তাহলে শুরু হ্যাকিং। এরপর আজমাইন আর মিম বাচ্চা ও তার মাকে নিয়ে বাচ্চার বাবার অফিসে যায়। এরপর মিতু একটা ল্যাপটপের সামনে বসে কাজ করতে শুরু করলো। কয়েক মুহূর্তের মাঝে বাচ্চার বাবার অফিসের সব ডকুমেন্ট ডেভিল হ্যাকারের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসে ভালোভাবে সিকিউরিটি লক করে দেয়, যেন এরপর কেউ হ্যাকিং করতে না পারে। সেখানের কাজ শেষ হলে আজমাইনের বাচ্চার মা বাবাকে বলে সে হলো টপ 1 মাফিয়া আজমাইন, আর মিম হলো ওয়ার্ল্ড টপ 1 হ্যাকার বা সাইকো হ্যাকার। তাদের পরিচয় পেয়ে অফিসের সকল কর্মচারী বাস্তব জীবনে জাহাঙ্গীরের অনেক অপকর্মের দিক তুলে ধরল। সবকিছু শোনার আজমাইন আর মিমের অনেক রাগ হচ্ছিল জাহাঙ্গীরের উপর। এরপর মিম আর আজমাইন তাদের বিবাহিত জীবনের নতুন বাসায় চলে আসে। নতুন বাসায় এসে মিম ও আজমাইন হ্যাকার ও মাফিয়া অ্যানিমেশনের পিকচার দিয়ে লাইভে আসে আর বলে সাইকো হ্যাকার ইজ কাম ব্যাক। এতদিন শুধু সাইকো হ্যাকারের হ্যাকিং এবং টপ মাফিয়ার বউ হয়, তখন অন্যান্য মাফিয়া হ্যাকারের কি অবস্থা? হ্যাঁ, ঠিক ধরেছেন, সাইকো হ্যাকারের সাথে টপ মাফিয়ার বিয়ে হয়েছে। তো জাহাঙ্গীর আর রাকিব, তোরা সাবধান, আজ থেকে তোদের পাপের রাজ্য শেষ করতে চলে আসতেছি আমরা। লাইভ শেষ করে মিম রান্নাঘরে চলে গেল, পিছনে পিছনে আজমাইনও গেল। দুজনে মিলে রান্না করে নিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে গল্প করলো, আর তার মাঝে কথা বলা কাল থেকে জাহাঙ্গীরের উপর বিভিন্নভাবে আক্রমণ করবে তারা। গল্প করতে করতে রাত হয়ে গেল। মিম আজমাইনের কাছে শোবার ঘরের ঠিকানা জেনে ঘুমোতে চলে গেল। ঘরের ভিতরে প্রবেশ করে মিম অনেক অবাক, কারণ রুমের ভিতরে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। তখনই মিমের মনে পড়ে গেল আজ তো আজমাইন আর তার বাসর রাত। ছোটবেলায় আজমাইন মিমকে বাসর রাত নিয়ে অনেক গল্প শোনাতো। মিমের এখন সব মনে পড়ে যাবে, আর ভালোবাসার মানুষের সাথে তাকে খুব ঘনিষ্ঠভাবে থাকতে হবে। ছোট থেকে যে স্বপ্ন দেখেছে তা পূরণ হবে। তার শরীরের সব জায়গা একটু পর বুঝি আজমাইনের আয়ত্তে চলে যাবে। সবকিছু ভাবতে ভাবতে মিম রুমের ভিতরে ঢুকে দেখতে পেল আজমাইন তার জন্য যে লেহেঙ্গা তৈরি করেছিল সেটা বিছানার উপর রাখা আছে। মিম রুমের দরজা বন্ধ করে লেহেঙ্গা পরে নিল। এরপর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকলো আর ভাবতে শুরু করলো, আমি কি পারবো আমার সম্পূর্ণ দেহ মন দিয়ে আমার স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে? আমাকে পারতেই হবে। এর মাঝে আজমাইন দরজার ওপাশ থেকে ডাক দিল। মিম তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। আজমাইন রুমের ভিতরে ঢুকে দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়। এটা দেখে মিমের বুক ধুকপুক করতে শুরু করে। এই বুঝি আজমাইন তার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। মেয়েটা সেটাও চাচ্ছে, তবে প্রথমবার এজন্য নিজের কাছে লজ্জা লাগছে খুব। মিমকে অবাক করে আজমাইন বলে উঠল, বিয়ে মানে দুটি মানুষের একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, একজনের সাথে অন্যজনের আবেগ, অনুভূতি, ভালোবাসা মিলে যাওয়া। আমার কেন জানি মনে হচ্ছে আজ তুমি একটু বেশি নার্ভাস ফিল করতেছো। হয়তো ভাবছো এখনই আমি তোমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাব। বিয়ের পর শারীরিক সম্পর্কে একটা কমন বিষয়, আর ইসলামের সঠিকভাবে এই সম্পর্কে করলে আল্লাহ রহমত দান করে। তবে খেয়াল রাখতে হবে এতে যেন দুজনের সমান আগ্রহ থাকতে হবে। এখন যাও, ওয়াশরুম থেকে ওযু করে আসো, বিয়ের পরের 2 রাকাত নফল নামাজ আদায় করব। এরপর মিম ওযু করে আসলে আজমাইন মিম দুজনেই নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে দুজনেই নতুন সংসারের জন্য দোয়া করে। তারপর দুজনেই বিছানায় যায়। এরপর মিম আজমাইনের বুকে মাথা রেখে বলে, আমার অনেক ইচ্ছা তোমার সাথে সংসার করব, তোমার মা হব। একটা মেয়ে সহজে তার ভালোবাসার কথা বলতে পারে না, তবে আমি তোমার নেশায় মগ্ন। তুমি আমার বর। তোমার কাছে লজ্জা পেলে আমার নিজেরই ক্ষতি। এই জন্য সব লজ্জা ফেলে বলছি, আমার এখন তোমার সাথে মিলন করতে খুব ইচ্ছা করছে। এরপর আজমাইন মিমের কপালে কিস করে। তারপর মিম এর গোলাপি ঠোঁটে সাথে ঠোঁট ডুবিয়ে দিল। এজন্য দুজনকে কিস করতে থাকলো। আর এর মাঝে কারেন্ট চলে গেল, যার ফলে আমি আর কিছু দেখতে পেলাম না। এজন্য আড়ি পেতে শুনতে চেষ্টা করলাম তারা কি করে। শুধু একবার শুনলাম মিম আহ করে উঠল। এরপর থেকে আর কোনো শব্দ আসলো না আমার কানে। এজন্য আমি আর জেগে না থেকে ঘুমিয়ে পড়লাম। তোমরা আবার ঘুমিয়ে পড়ো না, আগে গল্পটা সম্পর্কে শুনে নাও, তারপর ঘুমিয়ে যাও। তো রাতে কিছু দেখতে না পাওয়ায় পরের দিন সকালে আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে যা দেখলাম বিশ্বাস করেন রাসেল ভাই, এজন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আজমাইন ছেলেটাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু সে এই কাজ করবে, আর মিম মেয়েটাও যে এই কাজ করবে। ছ্যা 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 ছ্যা। পাঠক পাঠিকা বন্ধুরা, আপনারা শুনলে বিশ্বাস করবেন না, এজন্য আর আপনাদের বললাম না। বুঝতেই তো পারছেন, আকাজ কুকাজ শেষ করে আজমাইন আর মিম একসাথে আবার ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যা কিছু হয়েছে সেটা কিন্তু আমি দেখি নাই। সকালে নাস্তা শেষ করে আজমাইন আর মিম দুজনেই 2টা কম্পিউটারের সামনে বসে আছে। আর মিম বলে উঠল, আমার উপর বিশ্বাস রাখো, আমি জাহাঙ্গীরের হ্যাকিং জগৎ শেষ করে দিব।
জাহাঙ্গীর তো শুধু বাংলাদেশ টপ মাফিয়ার, কিন্তু আমি বাংলাদেশ সহ গোটা বিশ্বের টপ 1 মাফিয়া। আমার হ্যাকিংগুলো ভালো কাজের জন্য করি আর খুব দ্রুত করতে পারি। এই জন্য বিশ্ব নিরাপত্তা সংঘ আমাকে অনেক মেডেল দিয়েছে। আচ্ছা, তুমি কি জাহাঙ্গীরকে চিনো? না, জাহাঙ্গীর কখনো আমার সাথে লাগতে আসে নাই। তবে যদি সে কারো ক্ষতি করতে চায় তখন আমার লোকেরা বাধা দেয়, সে তখন সরে যায়। জাহাঙ্গীর দুর্বল মানুষের ক্ষতি করেছে। আমি কাল ওই আপুটার সাথে কথা বলে বুঝতে পেরেছি বিষয়টা। আমিও কাল বিষয়টা বুঝতে পারছি। তুমিও ওর সকল হ্যাকিং জগৎ শেষ করে দাও, আমি ওর মাফিয়া জগৎ শেষ করে দিব। তবে এখন জাহাঙ্গীরের ব্যবহার করা একটা ওয়েবসাইটের ঠিকানা লাগবে, সেটা দিয়ে আমি আঘাত করব। জাহাঙ্গীরকে একটা টোপ দিতে হবে, না হলে তার ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। এরপর মিম একটা নর্মাল ফেসবুক ফেক অ্যাকাউন্ট খোলে, মুখে নাকাব পরে লাইভে এসে বলল, আমি এখন বাংলাদেশের টপ 1 হ্যাকার। কেউ যদি আমার চেয়ে বেশি হ্যাকিং করতে পারো তাহলে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেখাও, তাকে বস মানবো। ফাঁদ বসিয়ে মিম অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর থেকে অনেক অ্যাকাউন্টই হ্যাক করতে চেষ্টা করছে, কিন্তু খুব সাধারণ হ্যাকিং এর কাজ ভেবে করছে মিম বুঝতে পারলো। এর মাঝে জাহাঙ্গীর নাই। মিম যখনই মনিটর থেকে চোখ নামিয়ে নিয়ে আজমাইনকে কিছু বলতে যাবে, মনিটরে দেখলো ডেভিল হ্যাকার অ্যাকাউন্ট থেকে হ্যাকিং এর চেষ্টা করছে। মিম মনিটরের স্ক্রিনে তাকিয়ে জাহাঙ্গীরের হ্যাকিং এর গভীরতা বুঝতে চেষ্টা করছে। এমন সময় মিম বুঝতে পারলো জাহাঙ্গীরের অ্যাকাউন্টটি হ্যাক করে নিতেছে। তখনই মিম ডেভিল হ্যাকারের আইপি অ্যাড্রেস কপি করে নিল। এরপর থেকে মিম জাহাঙ্গীরের অ্যাকাউন্ট অ্যাটাক করতে শুরু করলো। আর কয়েক বিষয়টি বুঝতে পেরে জাহাঙ্গীর তার অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনতে চেষ্টা করছে। অনেক চেষ্টা করার পরও জাহাঙ্গীর তার ডেভিল হ্যাকার নামে অ্যাকাউন্টগুলো পেল না। তখন সে মিমেদের লোকেশন ট্র্যাকিং করতে থাকে। এবার সে লোকেশন ট্র্যাকিং করতে ব্যর্থ হলো। জাহাঙ্গীর কি করছে সবগুলো মিম সেখান থেকে বুঝতে পারছে। এবার সময় মিম বুঝতে পারলো জাহাঙ্গীর তার লোকেশন ট্র্যাকিং করতে চেষ্টা করছে। তখন সে আজমাইনকে বলল, জাহাঙ্গীর আমাদের লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করছে। আমি পাওয়ারফুল ভিপিএন ব্যবহার করছি, এজন্য আমাদের লোকেশন খুঁজে পাচ্ছে না। আর আমি ভিপিএন অফ না করলেও কখনো খুঁজে পাবে না। জাহাঙ্গীরের হ্যাকিং অ্যাকাউন্টগুলো শেষ করে তাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, তাকে একেবারে শেষ করে দিতে হবে। আমি তোমাকে একটা লোকেশন দেই, তুমি সেটা ভিপিএন এর সেট করে দাও, আর জাহাঙ্গীর সেটা লোকেশন গেলেই তার জীবন শেষ করে দিব। আমি ওর মতন নষ্ট মাফিয়া হ্যাকারকে বাঁচিয়ে রাখলে দেশের ক্ষতি। আজমাইনদের কথা মতো মিম ভিপিএন দিয়ে একটা লোকেশন সেট করে দেয়। লোকেশন পেয়ে ডেভিল হ্যাকার মানে জাহাঙ্গীর সেখান থেকে একজন লোককে যেতে বলে। লোকটি উঠে গিয়ে কয়েকজন মাফিয়াকে নিয়ে রাইফেল নিয়ে বের হয়ে যাবে। এমন সময় মিমও আজমাইনের সাথে যাওয়ার জন্য বায়না করে। আজমাইন মিমকে অনেক বোঝানোর চেষ্টা করে। মিম আজমাইনকে বলে তার সাথে যাবেই। কোনো উপায় না পেয়ে আজমাইন মিমকে সাথে নিয়ে যায়। আর যেহেতু মিমের সাথে যাবে এজন্য আজমাইন নিরাপত্তার জন্য তার কিছু লোক নিয়ে লোকেশনের জায়গায় চলে যায়। আজমাইন সেখানে গিয়ে লোকদের নিজ নিজ পজিশন নিতে থাকতে বলে। সবাই পজিশন নেওয়ার কিছুক্ষণ পরে ডেভিল হ্যাকারের লোকজন চলে আসে। সব লোক চলে আসার পর আজমাইনদের ইশারায় তার লোকগুলো অ্যাটাক করতে বলে। হঠাৎ করে ডেভিল হ্যাকারের লোকেরা কিছুই করতে পারে না, যার ফলে আজমাইনদের লোকেদের হাতে মরতে হয় তাদের। তবে ডেভিল হ্যাকার সেখানে থাকা প্রধানকে আজমাইন জীবিত ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় চোখ বাঁধা ছিল, আর আজমাইন লোকটিকে তার গোপন আস্তানায় নিয়ে যায়। আস্তানায় নিয়ে বাঁধার পর আজমাইনের লোকেরা চলে যায়, আর তার হাতে কয়েকটা কাঁটা ও কয়েকটা হাতুড়ি নিয়ে আসে। আজমাইন লোকটিকে প্রশ্ন করে, লোকটি তখন কোনো উত্তর দেয় না। এবার আজমাইন হাতে তার কাটা একটা হাতে নিয়ে লোকটির পায়ের রানে ধরে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। কাঠমিস্ত্রি যেমন করে কাটে তার কাটা পেরেক আটকায়, ঠিক তেমন ভাবে। এরপর লোকটা ব্যথা সহ্য করতে না পেরে বলে ওঠে, আমার পায়ে আর প্যারাক ঢুকিয়ে দিস না, আমি সব বলবো। এই তো চান্দু, এতক্ষণে লাইনে এসছো, দাঁড়াই তোমার ব্যবস্থা করতেছি। এই বলে আজমাইন লোকটির পা থেকে কাঁটাটা তুলে ব্যান্ডেজ করে দেয়। এরপর নিজের মুখে মাস্ক পরে নিয়ে লোকটির সামনে একটা ক্যামেরা সেট আপ করে দিয়ে বলতে শুরু করে, তাহলে আপনি আমাদের দেশের মাফিয়া হ্যাকার জাহাঙ্গীর বা ডেভিল হ্যাকার? না, আমার বস জাহাঙ্গীর হলো ডেভিল হ্যাকার, আমি তার একজন লোক মাত্র। হলে এই জাহাঙ্গীরটাকে কি, তার পরিচয় শুরু থেকে সব বলেন। মঈন চৌধুরীর আর ইব্রাহিম হাসানের পরিচয় জানিস? মাফিয়ার মুখে মদিন চৌধুরীর আর ইব্রাহিম হাসানের কথা শুনে আজমাইন অনেকটা অবাক হয়ে যায়। তারপর বলে, এখানে মতিন চৌধুরীর আর ইব্রাহিমের হাসানের কথা আসলো কোথা থেকে? মতিন চৌধুরীর আর ইব্রাহিম হাসানের সাথে জাহাঙ্গীরের পরিচয় কি? আমি জাহাঙ্গীরের পরিচয় জানতে চাইছি, সত্যি করে সব বলেন, না হলে এইখানে আপনাকে এখানেই শেষ করে দিব। যাকে শেষ করার তাকে শেষ করে দেখান, সেটা তো পারবেন না, এজন্য আমার উপর এমন চড়ে চড়া হয়েছেন।
তাছাড়া মঈন চৌধুরীর আর ইব্রাহিম হাসানের সাথে জাহাঙ্গীর অনেক আগের মিল আছে। আমার জানা মতে মতিন চৌধুরী আর ইব্রাহিম হাসানকে একসময় বন্ধু ছিল, এখন দুজন দুজনের শত্রু। আর আপনি তো মাফিয়া লোক, এজন্য তাদের তিনজনকে একসাথে গুলিয়ে ফেলছেন, তাই তো? আমি মাফিয়ার লোক হলেও এখন আপনার কাছে বন্দী হয়ে আছি। এখন যদি মিথ্যা বলি তাহলে আমাকে আপনি মেরে ফেলবেন, আর যদি সত্যি বলি তাহলে জাহাঙ্গীর আমাকে মেরে ফেলবে। এজন্য মরার আগে সত্য সবার মরতে চাই। আপনি আমাকে বলেন তো দেখি, মতিন চৌধুরীর কোন দেশের সবার কাছে আজ অপরাধী, আর ইব্রাহিম হাসান কেন তার স্বপ্ন পূরণ করতে না পেরে মানসিক অশান্তিতে অসুস্থ হয়ে আছে? আপনার কথা শুনে বুঝতে পারবো আপনি কতটা জানেন তাদের সম্পর্কে, আর কতটা আমি আপনাকে বলবো। মাফিয়া লোকের কথা শুনে আজমাইন বুঝতে পারলো এই লোক তার ছোটবেলার কঠিন ধাঁধার উত্তর দিতে পারবে। এজন্য আজমাইন দেশের এই সবই সেটা জানে, সেটা বলতে শুরু করলো। সময়টা এখন থেকে প্রায় 11 থেকে 12 বছর আগের ঘটনা। তখন আমি হাই স্কুলে পড়ি। নিউজে দেখতাম দেশের টপ 1 বিজনেসম্যান ইব্রাহিম হাসান দেশ থেকে বেকারত্ব সমস্যা দূর করতে প্রত্যেক জেলায় এবং উপজেলায় এলাকাভেদে বিভিন্ন কলকারখানা তৈরি করবেন, মোট 350টা বড় শাখা তৈরি করবেন। আরও শুনেছি গরিবের জন্য সব কারখানায় পেশায় বিশাল আকার একটি ফ্ল্যাট তৈরি করে কর্মচারীদের নাম লিখে দিবেন, সবাই সেখানে থেকে কাজ করবে। দেশের মাঝে শিক্ষিত বৃদ্ধি করার জন্য স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করবে শুনেছি। গরিব মানুষ সেখানে বিনামূল্যে পড়বে, তাই এই প্রকল্পগুলো নিয়ে সারা দেশের মানুষের অনেক স্বপ্ন জেগে ওঠে। প্রকল্পগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য ইব্রাহিম হাসান ও তার বন্ধু মাতিন চৌধুরী আর লিটনকে সাথে নিয়ে কাজ শুরু করে। তখন সব ঠিকই ছিল, সব প্রকল্প জায়গায় প্ল্যান মতো ঠিক চলছিল, কিন্তু তার 2 থেকে 3 বছর পর সমস্যা শুরু। আজ থেকে প্রায় 8 বছর আগে হঠাৎ একদিন শুনতে পারি মাতিন চৌধুরীর প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য তার স্ত্রী ও লিটনকে গুলি করে মেরে ফেলে। তারপর ইব্রাহিম হাসানের প্রকল্পের সব টাকা আত্মসাৎ করে মাতিন চৌধুরী তার মেয়ে মারিয়াকে নিয়ে পালিয়ে যায়। সবাই যেটা জানে সেটা ভুল। সঠিক হলো মতিন চৌধুরীর নিরাপত্তার। মতিন চৌধুরীকে ফাঁসানো হয়েছে। কে বলেছে মতিন চৌধুরী নিরাপরাধ? আর তিনি যদি নিরাপদ হবেন তাহলে কেন গরিবের হক মেরে দিয়ে তার নিজ স্ত্রী আর লিটনকে গুলি করে টাকাগুলো নিয়ে পালিয়ে গেল? আর আপনি কেমন করে বলতে পারলেন মতিন চৌধুরী নিরাপরাধ? আমি সবকিছু জানি, কারণ আমি এক সময় ইব্রাহিম স্যারের ড্রাইভার ছিলাম। এরপর স্যার আমাকে প্রকল্পের ম্যানেজার করেছিল, আর ঘটনার সময় আমি ঘটনাস্থানেই ছিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ঘটনা তো আজ থেকে প্রায় 8 বছর আগের, তাহলে আজমাইনকে মিমার ড্রাইভার কেন চিনতে পারলো না? প্রথম দেখাই আবার আজমাইন কেন মিমের ড্রাইভারকে চিনতে পারলো না? এখন আমি আপনাদের সেটারই কারণ বলি। আজমাইন সব সত্যি ঘটনা আগে থেকেই জানে, আর সে কিছু না জানার অভিনয় করে চলছে। তাছাড়া আজমাইন সবাইকে চিনতে পারছে। অপরদিকে মিম ফ্লাইটে আজমাইনকে দেখে অনেক অংশ চিনতে পেরেছে। পরে অ্যালবাম দেখে 100% শিওর হয়, এজন্য এক কথায় বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু ড্রাইভার আজমাইনকে চিনতে পারে নাই, কারণ আজমাইন ছোটবেলা থেকে বাইরে যাওয়ার সময় বিভিন্ন ধরনের মুখোশ বা মাস্ক পরে যেত। এবার ক্লিয়ার তো নাকি কথায় ভেজাল আছে? অনেক তো হলো, এবার চলুন গল্পে ফেরা যায়। মাফিয়ার লোক বা ড্রাইভার যাই বলি না কেন, তার কথা শোনার পর আজমাইন আবার বলল, আসল ঘটনাগুলো কি আপনি সব বলেন। যদি আপনি সব সত্যি বলতে পারেন তাহলে আমি আপনাকে মুক্ত করে দিব, আর জাহাঙ্গীর যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে সেটা ব্যবস্থা করে দিব। আমাকে মুক্ত করতে হবে না, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমি আপনাদের সবকিছু বলবো, বিনিময়ে আমার একটা ইচ্ছার কথা বলবো। পারলে আপনি আমার ইচ্ছাটা পূরণ করে দিন, আর না পারলে নাই। ঠিক আছে, আপনি জাহাঙ্গীর মতিন চৌধুরীর আর ইব্রাহিম হাসানের সম্পর্কে যা কিছু জানেন সব বলেন, আমি চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণ করার। আজমাইনদের কথা শুনে ড্রাইভারের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল। আজমাইন ড্রাইভারের চোখের দিকে তাকিয়ে কথা শোনার অপেক্ষা করছে। তখন ড্রাইভার বলতে শুরু করলো, সময়টা আজ প্রায় 1 যুগ আগে। আমি লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে পৈতৃক জমি আর মায়ের জমানো টাকা দিয়ে অনেক কষ্টে একটা ট্যাক্সি ক্রয় করি। এরপর থেকে আমি নিজেই সেট ট্যাক্সি চালাতাম। অনেক সুন্দর চলছিল আমাদের সংসার। একদিন আমার বাবা মা আর আমার নতুন বিয়ে করা বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। এমন সময় কিছু ডাকাত আমাদের উপর হামলা করে। আমাদের সংসারের সুখের মূলে ছিল ট্যাক্সিটা। সেটা রক্ষা করার চেষ্টা করে আমার মা ও নতুন বউ 3 জনই ডাকাতদের গুলিতে মারা যায়। সেদিন আমিও গুলি খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এরপর কি হলো? আপনি সেখান থেকে কিভাবে বেঁচে ফিরলেন? আর ওই ঘটনার সাথে জাহাঙ্গীর মতিন চৌধুরীর আর ইব্রাহিম হাসানের মিল আছে কি? এই ঘটনার সাথে তাদের অনেক মিল রয়েছে। সবটা শুনলে তোমরা সব বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আপনি সব বলেন, আমি সবটা শুনতে চাই।
সেদিন গুলি খাওয়ার পরেও কেন আমি মারা যাইনি কারণটা পরে জানতে পারি। হঠাৎ করে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। শুনেছিলাম একজন মহান মানুষ আমাকে গুলি খেয়ে পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করিয়েছে আর আমার চিকিৎসার ব্যবস্থা করেছে। মানুষটা আর কেউ না, স্বয়ং ইব্রাহিম স্যার। তিনি আমার সব কথা শুনে আমাকে বেঁচে থাকার জন্য ড্রাইভারের চাকরি আর মনোবল জুগিয়েছিলেন। ড্রাইভারের কথা শুনে মিমের অনেক রাগ উঠে গেল। সে রেগে আগুন হয়ে বলল, যে মানুষ মৃত্যুর মুখ থেকে বেঁচে জীবন দিল, লজ্জা করলো না তার বন্ধু ক্ষতি করতে? বিশ্বাস করো, আমি তাদের ক্ষতি করতে চাইনি, কোনো ক্ষতি করেও নাই। তাহলে কেন বলেন মতিন চৌধুরী আর ইব্রাহিম হাসান জাহাঙ্গীরের যোগসূত্র আছে? আর যদি যোগসূত্র থাকে তাহলে কেন মাফিয়া হ্যাকার জাহাঙ্গীরের সাথে কাজ করছেন? তোমরা অনেক কিছু জানো না, জানলে হয়তো আমাকে এমনভাবে অপরাধী ভাবতে পারতে না। আমার অপরাধ বিরুদ্ধে এখনই কোনো মনোভাব প্রকাশ করব না। আপনি বাকিটুকু কথা আগে শেষ করেন। ইব্রাহিম স্যারের ড্রাইভার হিসেবে কাজ করে আমার দিনগুলো ভালোই কাটতেছিল। 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য, বউয়ের জন্য দোয়া করতাম। আর ইব্রাহিম স্যারের সাথে সব সময় থাকতাম। তিনি আমাকে সব সময় ছোট ভাইয়ের মতো দেখছেন। ইব্রাহিম স্যারের বন্ধু মতিন চৌধুরীও আমাকে অনেক ভালোবাসতো। মতিন চৌধুরীর একটা মেয়ে ছিল মিম, আর ইব্রাহিম স্যারের একটা ছেলে ছিল আজমাইন হোসেন সাব্বির। মতিন চৌধুরী আর ইব্রাহিম স্যার সবসময় বলতো তাদের ছেলে মেয়ে দুজনকে একসাথে একদিনে বিয়ে দিয়ে সম্পর্কটা আরো বেশি সুন্দর করে তুলবে। সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে একটা অভিশপ্ত মানুষ এসে সবকিছু শেষ করে দিল। কে সেই অভিশপ্ত মানুষ, আর কি করেছে সে? মতিন চৌধুরী আর ইব্রাহিম স্যার দুজনে মিলে দেশের মানুষের সুন্দর জীবনযাপনের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছিল। সেখানে লিটন নামে একজন পার্টনার হয়ে দেশের মানুষের সেবা কথা বলে তাদের সাথে মিল দেয়। প্রকল্পের কাজগুলো অনেক ভালোভাবে শুরু হয়। একদিন আমি একটা প্রয়োজনে মেডিকেলে যাই, আর তখনই আমি গুলি খাওয়ার পরে আমার চিকিৎসা করা একজন ডাক্তারের সাথে আমার কথা হয়। তিনি আমাকে বললেন, আপনি তো ইব্রাহিম স্যারের সেই রোগী, তাই না? আপনাকে বাঁচিয়ে রাখার জন্য ইব্রাহিম স্যার কত না কষ্ট করলো। আমি সেই রোগী ছিলাম। আচ্ছা, আমি কি খুব গুরুত্বপূর্ণ হয়ে এসেছিলাম এই হাসপাতালে? আপনাকে যখন মেডিকেলে নিয়ে আসা হয় তখন কোনো ডাক্তার আপনার অপারেশন করতে চায়নি, কারণ আপনি বাঁচবেন না এই ভেবে। এর উপর পুলিশ কেস, এজন্য কেউ রোগীর পাশে এগোতে সাহস পায়নি। মতিন চৌধুরী আর ইব্রাহিম স্যার অনেক কাঠ খড়ি পুড়িয়ে আপনাকে বাঁচিয়েছেন, কিন্তু আপনি বেশি হলে হয়তো আর 5 থেকে 10 বছর এই পৃথিবীতে বাঁচতে পারবেন। ডাক্তারের কথা শুনে ইব্রাহিম স্যারের আর মতিন স্যারের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। আর খারাপও লাগলো, কারণ বেশি হলেও আমি 15 বছরের বেশি তাদের মাঝে থাকতে পারবো না। এরপর আমি মনোযোগ দিয়ে আমার কাজ করতে থাকি, যার ফলে ইব্রাহিম স্যার আমার কাজ দেখে খুশি হয়ে আমাকে প্রকল্পের ম্যানেজার করে। একদিন আমি প্রকল্পের একটা কাজ নিয়ে লিটনের কাছে গিয়েছিলাম, আর তখন লিটন আমাকে বোমা আর রাইফেল দিয়ে বলে, কাজটা শেষ করে আসতে পারলে তোমাকে 100 কোটি টাকা দিব। এর মাঝে অন্য কোনো কন্ট্রাক্ট কিলার যদি কাজ শেষ করে তাহলে তোমাকে 1 পয়সাও দিব না। হঠাৎ করে লিটনের এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। এমন সময় লিটনের ফোনে কল আসে আর সেখান থেকে চলে যায়। একটু পরে একজন এসে আমাকে লিটন মনে করে বলে। আমার বুঝতে বাকি রইল না, লিটন আমাদের ইব্রাহিম স্যার আর মতিন স্যারকে মারার জন্য কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করেছে। এর আগে লিটন আমাকে কখনো দেখেনি, এর জন্য আমাকে কন্ট্রাক্ট কিলার মনে করে বোমা আর রাইফেলগুলো দিয়েছে। আমি তখনই বুঝতে পারছি এখন সময় ইব্রাহিম স্যারের ভালোবাসার কিছু প্রতিদান দেওয়ার। এরপর কি করলেন আপনি, আর লিটন কি করলো? আমি কন্ট্যাক্ট কিলারের সাথে এমনভাবে কথা বললাম সে যেন আমাকে লিটন মনে করে। এরপর কন্ট্যাক্ট কিলারকে নিয়ে বাইরে একটা নির্জন জায়গায় গিয়ে হঠাৎ করে কন্ট্যাক্ট কিলারকে আঘাত করি, তারপর বেঁধে রেখে আঘাত করতেই থাকি। একটা সময় কন্ট্যাক্ট কিলার ব্যথা সহ্য করতে না পেরে সব বলে দেয়। আমি সেই কন্ট্রাক্ট কিলার, আমার কথা মতন 100 কোটি টাকা রেখেন, আর এখন বোমা গান আমাকে দিন। আমি ইব্রাহিম আর মতিন চৌধুরীর পরিবারকে শেষ করে টাকাগুলো নিয়ে যাব। আমি একজন আন্তর্জাতিক কন্ট্রাক্ট কিলার, টাকার বিনিময়ে দেশে দেশে খুন করে বেড়াই। এখানে লিটন নামে একজন আমাকে 2টা পরিবারকে খুন করার জন্য আসতে বলেছে। ইব্রাহিম পরিবার আর চৌধুরী পরিবারকে শেষ করতে পারলে 100 কোটি টাকা দিত লিটন আমাকে। লিটন কেন তাদের মারার জন্য আপনাকে কন্ট্যাক্ট দিল? এতে লিটনের লাভ বা উদ্দেশ্য কি?
তাদের মেরে ফেললেই সব প্রকল্পের মালিক লিটন একাই হয়ে যেত, আর প্রকল্পগুলো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে লিটন পৃথিবীর হাতে গণনা করা কয়েকজন ধনী ব্যক্তির সমান বড়লোক হতো। সবকিছু শোনার পরে আমার অনেক রাগ উঠে যায় আর হাতে থাকা গুলি দিয়ে কন্ট্রাক্ট কিলারকে গুলি করে মেরে ফেলি। এত বড় সত্যি এতদিন আমরা কেউ জানতাম না। এরপর কি হলো? আমার মাথায় শুধু একটা বিষয় কাজ করতেছে, কিভাবে আগে লিটনের হাত থেকে চৌধুরীর পরিবার আর ইব্রাহিমের পরিবারকে রক্ষা করা যায়। আমি ইব্রাহিম স্যারের বাসায় এসে জানতে পারি ইব্রাহিম স্যারের একমাত্র ছেলে আমজাদ হোসেন সাব্বির নাকি মদিনার শহরে যাওয়ার জন্য বায়না করছে। এর জন্য ইব্রাহিম স্যার, আজমাইন আর আম্মু তিনজনে মিলে মহানবীর করার হিজরত করতে গেছে। তবে মতিন চৌধুরীকে যাওয়ার জন্য অনেকবার বলেও তিনি রাজি হননি। এই খবর পাওয়া মাত্র আমি মতিন চৌধুরী বাসায় চলে যাই, কিন্তু সেখানে গিয়ে কাউকে পাইনি। কিছুক্ষণ পরে অনেক খোঁজাখুঁজি পরে বাগান বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি মতিন চৌধুরী তার স্ত্রী, তার মেয়ে মেরিনা হাসান মিমকে কয়েকটা মাফিয়া বেঁধে রেখেছে আর আঘাত করতেছে, আর মতিন চৌধুরীকে বলতেছে প্রকল্পের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে। মতিন চৌধুরী রাজি না হয় তারা তার স্ত্রী আর তার মেয়েকে বোমা বিস্ফোরণ করে মারার ভয় দেখিয়ে, তবু মতিন চৌধুরী রাজি হন না। মাফিয়া যখনই বোমা বিস্ফোরণ করবে তার আগে আমি বাইরে একটা ফাঁকা জায়গায় বোমা বিস্ফোরণ করে দিলাম, আর সব মাফিয়া সেখান থেকে চলে গেল। এই ফাঁকে আমি মিম আর আম্মুকে মুক্ত করে নিরাপদে নিয়ে গেলাম। আমি মিম আর আম্মুকে সরানোর সময় মতিন চৌধুরী বা মিমকেও বিষয়টা লক্ষ্য করে নাই। মিমের মুখে মাস্ক পরা ছিল আর মতিন চৌধুরী নিচের দিকে তাকিয়েছিল। তবে একটা মাফিয়া এসে বিষয়টা লক্ষ্য করে। আমি মাফিয়াটাকে ধরে সেখানে বেঁধে বোমা বিস্ফোরণ করে দিই। সবাই ধরে নেয় মিমের আম্মু মারা গেছে। এবার মিমকে বাঁচাতে মতিন চৌধুরী অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে দেয়। এরপর লিটন বিষয়টা এমন ভাবে সাজায়, সবাই মনে করে লিটন আর মিমকে আম্মুকে গুলি করে মেরে ফেলার প্রকল্পের টাকা আত্মসাৎ করে নিয়েছে মতিন চৌধুরী। এই নাটক সাজানোর পরে লিটন মতিনকে বলে দেয় যে যদি তুই তোর মেয়েকে নিয়ে 2 ঘন্টার মাঝে এই দেশ ত্যাগ না করিস তাহলে মিমকে মেরে ফেলবে। বাধ্য হয়ে মতিন চৌধুরী দেশ ত্যাগ করে আর লিটন নিজেকে মরার নাটক করে সব টাকা আত্মসাৎ করে নেয়। সব বুঝলাম, এখন বলেন লিটন এখন কোথায়? জাহাঙ্গীরটাকে আর আপনি হঠাৎ জাহাঙ্গীরের সঙ্গে যোগদান করলেন কেন? সবকিছু আমার সামনে হঠাৎ করে এমন ভাবে ঘটে যাবে আমি পরিকল্পনা করতেও পারি নাই। এরপর মতিন স্যারকে অনেক খোঁজাখুঁজি করে কিছুতেই পাওয়া গেল না, আর ইব্রাহিম স্যার তার প্রিয় বন্ধুদের আঘাত সহ্য করতে না পেরে আজমাইন আম্মু আব্বু দুজনে অসুস্থ হয়ে যায়। আমি অনেকবার তাদের সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু সরকারি করা নিরাপত্তার জন্য সেটাও সম্ভব হয়নি। দেখা করার একমাত্র উপায় ছিল আজমাইন, কিন্তু আমার পোড়া কপাল, ছোট থেকে মিম আর আজমাইনকে কখনো দেখতে পাইনি, কারণ তারা দুজনে বাইরে গেলে সব সময় সুপারম্যানের মাস্ক পরে বের হতো। এরপর নিজের কাছে প্রতিজ্ঞা করি সব মাফিয়াদের খুঁজে বের করব আর শেষ করে দিব। যদি কখনো শেষ করতে না পারি তাহলে আমার অসমাপ্ত কাজগুলো আজমাইনকে খুঁজে বের করে আর তাদের হাতে দিব। আর সেই লক্ষ্য নিয়ে কন্ট্রাক্ট কিলার সেজে এখনো লিটনের সাথে কাজ করছে। এখন পর্যন্ত লিটনের অনেক গোপন কাজের খবর আমি জানি। অনেক মন্ত্রী নেতাদের সাথে নিয়ে পাপের রাজত্ব করছে লিটন। আমি শুধু একবার আজমাইনের সাথে যোগাযোগ করতে পারলে তাকে সব বলবো, আর দুজনে মিলে লিটনের সব পাপের রাজ্য শেষ করে দেব। আর এই লিটন হলো বর্তমান আমাদের দেশের প্রধান শত্রু ডেভিড হ্যাকার জাহাঙ্গীর। এতক্ষণ আজমাইন আর মিম ড্রাইভারের সব কথা শুনে বাকরুদ্ধ হয়ে আছে। তাদের দুজনেই জানার মাঝে অনেক অংশে ভুল ছিল। কিছুক্ষণ পর মিম বলে উঠল, আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে এই কাজটা লিটন করতে পারে। আমি ভেবেছিলাম এটা হয়তো অচেনা কোনো মাফিয়া গ্রুপের কাজ। আর আম্মু সেদিন সত্যি মারা গেছে, কিন্তু সত্যি কখনো লুকিয়ে থাকে না, একবার না একবার প্রকাশ পায়, আর সেটা আবার হয়ে গেল। মিমের কথা শুনে ড্রাইভার একটু চমকেই উঠল। আজমাইন খুব একটা রিয়াক্ট করলো না, তবে আজমাইন কিছুক্ষণ কিছু একটা ভেবে এরপর বলতে শুরু করলো, শেষ। আমি মোটামুটি সবটাই জানতাম, কিন্তু এই জানতাম না যে জাহাঙ্গীর হলে সেই লিটন।
আমার ধারণা ছিল ড্রাইভার আঙ্কেল ও লিটনের সাথে হয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। তবে আমার বিশ্বাস ছিল মিমোর আম্মু মানে আমার শাশুড়ি আম্মু জীবিত আছে, আর আমার শ্বশুর কোনো ভুল করে নাই। তুমি এত কিছু কিভাবে আগে থেকে জানতে পারলে? আমি সেদিন স্কুল থেকে আসার সময় আমাকে একজন কিডন্যাপ করতে চাইছিল, কিন্তু সে তো জানতো না আজমাইন কি চিজ। উল্টো সে আমার হাতে কিডন্যাপ হলো, আর তাদের সব প্ল্যান আমাকে বলতে বাধ্য হয়। এরপর আমি পরিবারকে রক্ষা করতে মদিনায় হিজরতের বায়না ধরেছি, কিন্তু মতিন আঙ্কেল থুক্কু আমার শ্বশুর আমাদের সাথে যেতে রাজি হয়নি। এরপর দেশে এসে জানতে পারি মতিন আঙ্কেল নাকি মিম আম্মু আর লিটনকে গুলি করে মারছে। আমি লিটনের নতুন প্ল্যান ধরে ফেলি, এরপর নিজেও একটা মাফিয়া গ্রুপ তৈরি করি। কিন্তু এতদিন বুঝতে পারিনি জাহাঙ্গীর হলো সেই কালপিট লিটন। আমি মতিন আঙ্কেলকে খোঁজ নিয়ে জানতে পারি মিম প্রতিশোধ নিতে হ্যাকার হয়েছে। এরপর ইচ্ছে করে তার সাথে দেশে চলে আসি, আর বিয়েটাও প্ল্যান করে বিয়ে করি। আর ফ্লাইটে ইচ্ছে করে মিমকে অ্যালবাম দেখাই যেন সে আমাকে চেনে আর বিয়েতে রাজি হয়। এই জন্য এতক্ষণ ড্রাইভার আজমাইন মিমের কথা শুনছিল। আজমাইন মিমের কথায় ড্রাইভার বুঝতে পারলো তারই ছোট মিম আর আজমাইন, তবুও শিওর হতে প্রশ্ন করলো, তাহলে তোমরা দুজন 8 থেকে 10 বছর আগে সেই ছোট্ট মিম আর আজমাইন? আমি আজমাইন ইব্রাহিম হাসানের একমাত্র ছেলে, আর এই মেয়েটা মতিন চৌধুরীর একমাত্র মেয়ে। এবার বলেন আমার শাশুড়ি মানে মিমের আম্মু কোথায়? ম্যাডাম নিরাপদে আর সুস্থ আছেন? আমি তোমাদের সাথে দেখা হলেও তাদের তোমাদের হাতে তুলে দেওয়ার ওয়াদা করেছি, আর সেই ওয়াদা পূরণ করব। আঙ্কেল, তখন আপনি আপনার ইচ্ছার কথা বলেছিলেন না, এখন বলেন কি ইচ্ছে আপনার? আর ইচ্ছে হলো জাহাঙ্গীরের পাপের শাস্তি দেওয়া। আবার আগের মতন মতিন চৌধুরী পরিবার সুখ শান্তি দেখে যাওয়া, আমার মা বাবা আর স্ত্রীকে যারা মেরে ফেলেছে তাদের উপযুক্ত শাস্তি দেখে যাওয়া। আল্লাহ চাইলে সব হবে, তার আগে আপনার মা বাবা খুনিকে খুঁজে বের করতে হবে। আমার বাবা মায়ের খুনিকে আমি খুঁজে বের করতে পেরেছি। সে আর কেউ নয়, জাহাঙ্গীর ডান হাত কাটার আফসান আর তার সাঙ্গা। আমি চাইলে অনেক আগেই তাদের মেরে ফেলতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে তুমি তাদের মেরে ফেলবে। আপনার সব ইচ্ছে আমার কাছে একটা কর্তব্য। ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তা চাইলেই আমার সবকিছু সঠিকভাবে করতে পারবো। আজ থেকে আঙ্কেল আপনি, আমি আর মিম তিনজনই জাহাঙ্গীরের ভয়ঙ্কর স্বপ্ন হয়ে দাঁড়াবো। এরপর আজমাইন মিম আর ড্রাইভার মিলে মিমের আম্মুর কাছে গেল। সেখান থেকে মিমের আম্মুকে নিয়ে আজমাইন বাসায় চলে আসে। আজমাইন বাবা মা মিমের আম্মুকে দেখে অনেক খুশি হয়ে যায়, তবে তার ড্রাইভারের দিকে খেয়াল করেনি। আজমাইন ড্রাইভার আঙ্কেলকে বলে, ড্রাইভার আঙ্কেল আপনি কিছুদিন জাহাঙ্গীরের সঙ্গে চলাচল করুন, আর জাহাঙ্গীরের সঙ্গে কতজন মাফিয়া, মন্ত্রী, এমপি, পুলিশ কাজ করে তাদের একটা লিস্ট করে ফেলুন। তাই হবে ভাতিজা, তুমি আর মিম সাবধানে থাকো। তারপর ড্রাইভার আজমাইনদের দুজন লোককে নিয়ে ফাইটিং এর ওই জায়গায় গিয়ে তাকে বেঁধে রেখে চলে যেতে বলে। আজমাইনদের লোকেরা তার কথা মতন কাজ করে সেখান থেকে চলে যায়। আর কয়েক ঘন্টা পরে ডেভিল হ্যাকারের লোকেরা এসে ড্রাইভারকে নিয়ে চলে যায়। ড্রাইভারে যাওয়ার পরে ডেভিল হ্যাকারের জাহাঙ্গীর তাকে প্রশ্ন করে, তোমার কিছু হয়নি তো? আর ওরা কতজন ছিল যে তোমাদের সব লোকজনকে মেরে ফেলে দিল? তোমার পায়েও দেখছি গুরুতর আঘাত লাগছে। সেখানে 2 জন ছিল। আমার পায়ে কিছু একটা দিয়ে আঘাত করে আমি এরপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। একটু আগে আমাদের লোক আমাকে উদ্ধার করলো। এর বেশি কিছুই আমি আর জানি না। ওকে, তুমি রেস্ট নাও, আমি সবটা দেখে নিব। পরের দিন ডেভিল হ্যাকার হ্যাকিং করে দেশের সব ব্যাংকের ডাটা আর সরকারি ডকুমেন্ট হ্যাক করে নেয়। হঠাৎ করে এমন সাইবার হামলায় ফলে দেশের সরকার থেকে সাধারণ মানুষ সবাই বিচলিত হয়ে যায়। কেউ কখনো কল্পনা করতে পারে নাই দেশের হঠাৎ করে এমন সাইবার হামলা হবে। দেশের তথ্য প্রযুক্তি বিভাগ থেকে ডাটা আর ডকুমেন্টগুলো ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করে গেছে, কিন্তু তাদের কোনো চেষ্টাই কাজে লাগলো না। এরপর সরকারের পক্ষ থেকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল হ্যাকারকে সেনাবাহিনী দ্বারা নিয়ে এসে ডকুমেন্টগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে, তাতেও কোনো লাভ হয় না। এমন সময় সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ ব্যাংকে অনেক মানুষের সারা জীবনে একটু একটু করে জমানো টাকা আত্মসাৎ হয়ে গেল। আবার অনেকে মনে করছে দেশের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হ্যাক করে কেউ হয়তো দেশের ক্ষতি করতে পারবে। বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন মতামত, কিন্তু কেউ এই বিপদ থেকে উদ্ধারের সঠিক উপায় বলতে পারছে না। সমস্যা সমাধানের জন্য মন্ত্রী পরিষদের সর্বোচ্চ বৈঠক বসানো হলো। সেখানে বলা হলো সাইকো হ্যাকারের হেল্প নেওয়া হবে, কিন্তু সাইকো হ্যাকার কে বা কোথায় সেটা কেউ জানে না। কথা ফাইনাল হলে আজকের মাঝে যদি সমস্যা সমাধান না হয় তাহলে আন্তর্জাতিক মিডিয়া হয়তো নিয়ে সাইকো হ্যাকারের সাথে যোগাযোগ করা হবে আর সাইকো হ্যাকারের হেল্প নিবে। এমন সময় সব মিডিয়া একটা ভিডিও প্রকাশ করে, আর ভিডিওটা হলো ডেভিল ভিলেন মাস্ক পরে লাইভে এসে বলল, শেষ করে দেব পুরো পৃথিবী
যদি না আগামী 24 ঘন্টার মাঝে সাইকো হ্যাকার আর মিমকে আমার হাতে তুলে না দেয় বাংলাদেশ সরকার। নিউজটা দেখে সবাই হতবাক হয়ে গেল। ঠিক এমন সময় প্রধানমন্ত্রীর প্রিয়ের হাতে থাকা একটা ফোনে কল আসলো। ফোনটা আর কেউ দেয়নি, আজমাইন দিয়েছে। হ্যালো, ফোনটা তাড়াতাড়ি চাচ্চুকে দেন তো। জি বাবাজি, নাও কথা বলো। কি ভাবছেন আজমাইন কাকে চাচ্চু বলছে? আরে কাউকে সে প্রধানমন্ত্রীকে চাচ্চু বলছে, কারণ প্রধানমন্ত্রী আজমাইনের আব্বুর ছোট ভাই। যাই হোক, তাদের কথাই ফেরা যায়। চাচ্চু, এখন সময় এসেছে সবটা সবার সামনে নিয়ে আসার, অপরাধীকে তার উপযুক্ত শাস্তি দেওয়ার। তুমি কি করতে চাও এখন আজমাইন বাবা? আমি যাই করি তাতে দেশের মাফিয়া মুক্ত হবে আর দেশে আগের মতন শান্তি বিনোদন ফিরে আসবে। তুমি শুধু আমার হাতে পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা দাও, আমি যেন দেশের চৌকস বাহিনীকে নিয়ে আমার কাজ সমাপ্ত করতে পারি। তাই হবে। আমি এখন থেকে আগামী 24 ঘন্টার জন্য তোমাকে দেশের মন্ত্রী ঘোষণা করলাম। আমার বিশ্বাস তুমি আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো কিছু করতে পারবে। 1 ঘন্টা পর মিম কম্পিউটারের সামনে বসে আছে, আর আজমাইন 24 ঘন্টার জন্য পাওয়া ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে সেনাবাহিনীকে সাথে নিয়ে জাহাঙ্গীরের আস্তানার দিকে যাচ্ছে। অপরদিকে মিম ডেভিল হ্যাকারের হাত থেকে দেশের সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংক ডেটাবেস ফিরিয়ে নিয়ে এসে সিকিউরিটি লক দিয়ে দেশের সরকারের কাছে ফিরিয়ে দেয়। ডেভিল হ্যাকারের লোকেরা অনেক চেষ্টা করেও নিজেদের কাছে ডাটা আর ডকুমেন্ট রাখতে পারল না, উল্টে তাদের হাতে ডকুমেন্টগুলো হারিয়ে ফেলেছে। ডেভিল হ্যাকারের সকল লোকজন অবাক, তাদের হাত থেকে থাকা সকল ডকুমেন্টগুলো কিভাবে হ্যাক হয়ে গেল। তারা তাদের সকল চেষ্টা করে ফেলেছে, তখন তারা আর কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই তাদের কাছে একটা অডিও মেল আসে। মেল ওপেন করে দেখলো, আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 হ্যাঁ। তোরা সবাই যাকে সাইকো হ্যাকার হিসেবে চিনতিস, কি ভাবতেছিস আমি কেন তোদের ওপর আক্রমণ করেছি? চিন্তা করিস না, কিছুক্ষণ পরে সব ধাঁধার উত্তর পেয়ে যাবি। মেল শুনে ডেভিল হ্যাকার ও তার সব লোকজন ভয় পেয়ে গেল। ঠিক এমন সময় বাইরে থেকে অনেক গোলাগুলির শব্দ শুরু হয়ে গেল। ধীরে ধীরে শব্দটা তীব্র হতে শুরু করলো। জাহাঙ্গীর কিছু বুঝে ওঠার আগেই তার সকল লোকজনের লাশ হয়ে গেল। সবশেষে আজমাইন জাহাঙ্গীরকে ধরে ফেললো আর অনেক সময় ধরে মারতে লাগলো। জাহাঙ্গীর কিছু না বুঝে মার খেতে লাগলো। একটা সময় মার খেতে খেতে জাহাঙ্গীর প্রায় মৃত প্রায় হয়ে গেল। এমন সময় হঠাৎ মিম সেখানে চলে আসলো আর বলতে শুরু করলো, এই যে মিস্টার জাহাঙ্গীর, সরি জাহাঙ্গীর তো ছদ্মবেশে মিস্টার লিটন। কি খবর, চিনতে পারছিস আমাদের? কে তোমার আমার এত ক্ষতি করছে? কেন কেন আমাদের লোকজন মেরে ফেললে? কেন আমাকে মারলে? কেন? আর আমার নাম লিটন, সেটা জানলে কেমন করে? আমি আজমাইন হোসেন সাব্বির একমাত্র ছেলে। আমার আর একটা পরিচয় আছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 মাফিয়া কিং আজমাইন হোসেন সাব্বির। মরার আগে আমার পরিচয়টা শুনে নে। আমি মতিন চৌধুরীর একমাত্র মেয়ে মেরিনা হাসান মিম। আর আমার অন্য একটা পরিচয় আছে, সেটা হলো আমি বিশ্বের সবচেয়ে ভয়ানক ও পৃথিবীর নাম্বার 1 হ্যাকার, সাইকো হ্যাকার। আজমাইনদের কথা শুনে লিটন ভয় পেয়ে গেল। ঠিক তখনই মিম বলে উঠল। তারপর দুজনের কথা শুনে ডেভিল হ্যাকার বা জাহাঙ্গীর ভয়ে আঁতকে উঠল। ঠিক তখনই মিম একটা ক্যামেরা সেট আপ করে জাহাঙ্গীরের মাথার উপর গুলি ধরে বলল, ইব্রাহিম হাসান ও মতিন চৌধুরীর সাথে কি কি অন্যায় করেছিস সবগুলো বলে দে, নাহলে সত্যি তোকে শেষ করে দিব। মিমের কথা শুনে জাহাঙ্গীর ভয় পেয়ে বলতে শুরু করলো, হ্যাঁ আমি লিটন, আর আমি ইব্রাহিম স্যার আর মতিন চৌধুরীর সাথে বিশ্বাসঘাতকতা করছি, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছি, আত্মসাৎ করছি অনেক টাকা। এরপর জাহাঙ্গীর সবকিছু বলতে শুরু করলো। আর এদিকে জাহাঙ্গীরের কথাগুলো সব টিভি চ্যানেল লাইভে দেখানো হচ্ছে। দেশের সবাই তাদের ভুল বুঝতে পেরে নিজেরা নিজেদের কাছে লজ্জিত হতে থাকলো। ঠিক 1 ঘন্টা পর শহরের ব্যস্ত রাস্তার পাশে একটা গাড়ি দিয়ে জাহাঙ্গীরকে নামিয়ে দিয়ে চলে গেল আজমাইন। রাস্তার পাশে জাহাঙ্গীরকে দেখে পাবলিক মনের ক্ষোভে মারতে শুরু করলো। গণপিটুনি খাওয়ার পরে কিছুক্ষণ পরে জাহাঙ্গীরের মৃত্যু হলো। এই ঘটনার 3 মাস পর মাতিন চৌধুরী দেশে ফিরে আসলো। আর অপরদিকে ইব্রাহিম হাসান ও তার স্ত্রী সুস্থ হয়ে গেছে। দেশের মানুষ এখন তাদেরকে অনেক ভালোবাসা। আজমাইন এখন তার বাবা ইব্রাহিম হাসানের ব্যবসা দেখাশোনার সাথে দেশের সিক্রেট কমান্ডের নেতৃত্ব দিচ্ছে। আর মিম সিক্রেট কমান্ডের একজন হ্যাকারের দায়িত্ব পালন করছে। সাথে আজমাইনদের দুষ্টু মিষ্টি সংসার করছে। 4 বছর পর আজমাইন মেঘলাকে কোলে নিয়ে বসে আছে। ঠিক এমন সময় হঠাৎ করে মিম কোথা থেকে দৌড়ে এসে মেঘলাকে আজমাইনদের কোল থেকে নামিয়ে দিয়ে নিজে আজমাইনের কোলে বসে পড়ল। আমার বরের আদর শুধু আমার, তুমি কেন বসছো তার কোলে? শুধু আমি একা তার আদর পাবো, বুঝলি? মিমের কথা শেষ না করতেই মেঘলা মিমের কোলে উঠে পড়ল আর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আপুর কোলে বসো, আমি
তোমার কোলে বসছি। ঠিক আছে। তাদের দুজনের কথা শুনে আজমাইন মনে মনে হাসলো। কি বুঝলেন? মেঘলা হলো আজমাইন আর মিমের কিউট বেবি। ভালো থাকুন, ভালোবাসা মানুষগুলো আর পূরণ হোক ভালোবাসার মানুষের ইচ্ছাগুলো।